নমস্কার, আমি সৃজা। আপনারা জানেন আজকে ফলতায় উপনির্বাচনের গণনা চলছে এবং আমি এই ভিডিও যখন বানাচ্ছি তখন 8 রাউন্ড গণনার শেষে সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী তিনি 20,000-এরও বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছেন। আমি জানি এই ভিডিও যখন ইউটিউবে পাবলিশ হবে তখন আরও বেশ কয়েক রাউন্ড হয়ে যাবে এবং আরও খানিকটা ভোট পার্সেন্টেজ বা ভোট সংখ্যা বেড়ে যাবে সিপিআইএম প্রার্থীর। আর এখান থেকেই উঠছে আসল প্রশ্ন। সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হচ্ছে 4 মে যেদিন রেজাল্ট বেরিয়েছিল বিধানসভা ফলাফলের, সেদিন আমি বলেছিলাম যে নো মোর শ্যাডো ফাইট। আমার ভিডিও আছে, আপনারা যারা আমাকে ফলো করেন তারা নিশ্চয়ই দেখেছিলেন। অর্থাৎ এই যে একটা ছদ্ম বিরোধিতা গত 15 বছর ধরে আরএসএস এর সঙ্গে বামেদের হচ্ছে, সেই বিরোধিতার জায়গাটা মানে সেই ছদ্ম বিরোধিতার জায়গাটা ফিনিশ হয়ে গেছে এ রাজ্যে। এবার মুখোমুখি লড়াই হবে বাম বনাম বিজেপি, আর তারই আভাস পাওয়া যাচ্ছে এই ফলতার উপনির্বাচনে। আমরা জানি তৃণমূলের বেতাজ বাদশাহ জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা ভোটের আগেই আর কি ভোটের 2 দিন আগেই ওয়াক ওভার দিয়ে দিয়েছে, অর্থাৎ তৃণমূল আর মাঠে নেই। কংগ্রেসের যিনি প্রার্থী তিনি তৃতীয় পজিশনে রয়েছেন, কিন্তু শম্ভুনাথ কুর্মী সিপিআইএম প্রার্থী তার থেকে অনেকটা দূরে রয়েছেন। অর্থাৎ এখন লড়াই চলছে বিজেপি প্রার্থী বনাম সিপিআইএম প্রার্থী। এখন আপনারা এটা বলবেন যে বিজেপি প্রার্থীর সঙ্গে সিপিআইএম প্রার্থীর যে ভোট পার্সেন্টেজের পার্থক্য সেটা হিউজ। একদম সত্যি কথা, যে ভোট পার্সেন্টেজের পার্থক্য সেটা সত্যিই হিউজ, কিন্তু তারপরেও যে প্রশ্নগুলো উঠে আসে সেটা হচ্ছে যে আমরা জানি যে সদ্য একটা নির্বাচনের ফলাফল বেরিয়েছে, সেখানে একটা হিউজ ম্যান্ডেট নিয়ে বিজেপি ক্ষমতায় এসছে। অর্থাৎ মানুষের রায় এমনিতেই উপনির্বাচনে সরকার পক্ষের দিকে যায়, যদি না সাগর দিঘির মতন খুব ব্যতিক্রমী কোনো একটা ঘটনা ঘটে। ওই একটা ব্যতিক্রমী ঘটনা আমাদের এ রাজ্যে ঘটেছে। এছাড়া আমরা সবসময় দেখি যে সবসময় মানুষের ম্যান্ডেট সরকার পক্ষের দিকে যায়। সেক্ষেত্রে যে দলটা সদ্য 207টা আসন নিয়ে ক্ষমতায় এসেছে, সেটা যেভাবেই আসুক, সেটা এসআইআর করে হোক, সেটা স্ট্রং রুমে 7 মিনিট সিসিটিভি বন্ধ করে দিয়ে হোক, সেটা গণনা কেন্দ্রে এজেন্টদের বের করে দিয়ে হোক, আমি এইসব প্রসঙ্গে এই মুহূর্তে যাচ্ছি না। আমি ধরে নিচ্ছি যে মানুষের ম্যান্ডেট এবং সেই ম্যান্ডেটে জিতে 207টা আসনে ইতিমধ্যেই জয়ী হয়েছে বিজেপি এবং 208টা আসন জিততে চলেছে। এখন যে দলটা, যে রাজনৈতিক দলটা এই মুহূর্তে সরকার গড়ে ফেলেছে, যে রাজনৈতিক দলটা সদ্য কয়েকদিন আগে 207টা আসন জিতে ফেলেছে, মানুষের ম্যান্ডেট তার দিকে যাবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু যেটা অস্বাভাবিক বিষয় সেটা হচ্ছে যে এক তো তৃণমূলের এতদিনের বেতাজ বাদশাহ জাহাঙ্গীর খান, তার নামটা জাস্ট ওয়াশ আউট হয়ে গেছে। শুধুমাত্র ফলতা বললে ভুল হবে, ফলতার কথা আমি এই মুহূর্তে বলছি যেহেতু ফলতায় এখন গণনাটা চলছে, সেই কারণের জন্য ধরতে গেলে গোটা রাজ্য থেকেই তৃণমূলের নামটা ওয়াশ আউট হয়ে যাচ্ছে। আর কটা দিন থাকবে এই তৃণমূল দলটা, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে। আর এই প্রশ্ন আমি আজকে তুলছি এরকম না, বরাবর মানে যখন মধ্য গগনে তৃণমূল কংগ্রেস, তখনও আমি বরাবর বলে এসেছি যে যেদিন এই তৃণমূল কংগ্রেস দলটা হারবে সেদিন এই তৃণমূল কংগ্রেসের দলটার নাম ও নিশান মুছে যাবে। কারণ এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা ক্লাব ওয়েলফেয়ার সোসাইটি, যেখানে শুধুমাত্র তোলাবাজি এবং ধান্দাবাজির জন্য মানুষ যায় এবং সেই তোলাবাজি করে 75% কালীঘাটে এবং 25% নিজের কাছে রেখে নিজেদের সম্পদ বৃদ্ধি করা। এছাড়া তৃণমূলের আর কোনো ভূমিকা এ রাজ্যে কখনো ছিল না। আর সেই কারণের জন্য খুব স্বাভাবিকভাবেই যেদিন দলটা জিততে পারবে না সেদিন কোনো কর্মী আর তৃণমূলের ওই পতাকাটা ধরতে পারবে। আমি গত 15 বছর ধরে ঠিক এই কথাগুলোই বলে এসেছি যে যেদিন একবার তৃণমূল কংগ্রেস দলটা হারবে সেদিন তৃণমূল কংগ্রেসের পতাকা ধরার একটা লোক পাওয়া যাবে না। আপনারা যদি আমার পুরনো ভিডিও দেখেন, প্রতিটা ভিডিওতে আমি এই কথা বলেছি, আপনারা শুনতে পারবেন। আর 4 মের পরে বলেছিলাম যে এখন আর ছদ্ম কোনো বিরোধিতা নেই, এবার বিরোধিতা একেবারে সরাসরি বিজেপি বনাম বামেদের। আর ঠিক সেটাই প্রমাণিত হচ্ছে এই ফলতার উপনির্বাচনের ফলাফল দেখে বোঝা যাচ্ছে মানুষ বিরোধী শক্তি হিসেবে বামেদেরকে বেছে নিচ্ছেন। সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে বেছে নিয়েছেন ফলতার মানুষ, এবং আগামী দিনে এ রাজ্যের মানুষ বিরোধী হিসেবে শুধুমাত্র সিপিআইএমকেই বেছে নেবে। কারণ
বিজেপি যে দলটাকে তাঁরা নিজেরাই ক্ষমতায় এনেছেন, কিছু মানুষ তো সত্যি সত্যি আগ্রহে ভোট দিয়েছেন যে বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসলে বিশাল উন্নতি হবে। সকলেই যে শুধুমাত্র ধর্মের বিষ গিলে বিজেপিকে ভোট দিয়েছেন, সকলেই যে শুধুমাত্র ধর্মীয় বিভাজনের কারণে বিজেপিকে ভোট দিয়েছেন এরকম না। অনেকেরই মনে হয়েছে যে ডাবল ইঞ্জিন সরকার থাকলে, কেন্দ্র এবং রাজ্যে একই সরকার থাকলে, যেটা আমাদের এ রাজ্যে স্বাধীনতার পর থেকে কখনো হয়নি, তো সেক্ষেত্রে কেন্দ্র আর রাজ্যে যদি একই সরকার থাকে তাহলে সেক্ষেত্রে রাজ্যটার উন্নতি হবে। এই একটা ভ্রান্ত ধারণা থেকেও অসংখ্য মানুষ ভোট দিয়েছেন। তাদের এই ভ্রান্ত ধারণা যে আগামী দিনে কেটে যাবে সেটাও আজকে থেকেই আপনাদেরকে বলে দিচ্ছি। এবং এ রাজ্যের মূল চালিকা শক্তি হিসেবে যে শুধুমাত্র বামেরা উঠে আসবে সেটা আজকে ফলতার এই উপনির্বাচনের গণনা তার প্রমাণ। কারণ যে আশায় মানুষ ভোট দিয়েছে, ইনভেস্টমেন্ট আসবে, এ রাজ্যের উন্নয়ন হবে, এই সমস্ত মনে করে বিজেপিকে ভোট দিয়েছেন। যারা ধর্মীয় বিদ্বেষের জন্য ভোট দিয়েছেন তাদেরকে তাদের নিয়ে আমার কথা বলার কোনো জায়গা নেই, তাদের নিয়ে আমি কথা বলি না, তাদের বুদ্ধিমত্তা নিয়েই যথেষ্ট প্রশ্ন রয়েছে, তো কি কথা বলবো। কিন্তু যারা মনে করেছেন যে হ্যাঁ বিজেপি আসলে ভীষণ ইনভেস্টমেন্ট আসবে, বিশাল একটা উন্নতি হবে এ রাজ্যের, তাদের যে এই ভ্রান্ত ধারণা সেটা কদিনের মধ্যেই কেটে যাবে, একটুখানি অপেক্ষা করুন। কারণ এই যে কোনো রাজ্যের উন্নয়ন, কোনো ইনভেস্টমেন্ট, এটা কোনো গাছ থেকে পেরে ফেলা ফল নয়। কোনো রাজ্যের উন্নয়ন করতে গেলে সামগ্রিকভাবে গোটা দেশের উন্নয়ন হতে হবে। তো এর আগে এ রাজ্যে ক্ষমতায় আসার আগে বিজেপি 22টা রাজ্যে ক্ষমতায় ছিল, সেই 22টা রাজ্যে কতটা উন্নতি হয়েছে সেটা আমরা মোটামুটিভাবে দেখতেই পাচ্ছি। কারণ ভারতবর্ষ এখনো পর্যন্ত কৃষি প্রধান দেশ, সেই কৃষিতে ভারতবর্ষের অবস্থান এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে সেটা আমরা জানি। ইতিমধ্যেই বিদেশি শক্তির হাতে চলে যাচ্ছে, সাম্রাজ্যবাদীদের হাতে চলে যাচ্ছে কৃষি শক্তির পুরো পার্টটা। অন্যদিকে যে শ্রমশক্তি, সেই শ্রমশক্তিকে ইতিমধ্যেই শ্রম কোড লাগু করে পঙ্গু করে দিতে চাইছে বিজেপির সরকার। এখন একমাত্র ভরসা হচ্ছে এক্সপোর্ট। সেই এক্সপোর্ট ইন্ডাস্ট্রির উপর দাঁড়িয়ে, শুধুমাত্র এক্সপোর্টের উপর দাঁড়িয়ে একটা গোটা দেশের, বিশেষ করে ভারতবর্ষের মতন একটা 140 কোটি দেশের উন্নয়ন কখনো হতে পারে না। আর সেটারই প্রভাব ইতিমধ্যে গোটা দেশ জুড়ে পড়তে চলেছে। এবং সেটার সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দেশের 73% সম্পদ চলে যাচ্ছে মাত্র 1% মানুষের হাতে, শুধুমাত্র আম্বানি আদানির পরিবারের হাতে। আর সেই কারণের জন্যই বিজেপিকে কখনো ধর্মের বিষ গেলাতে হচ্ছে, আর কখনো গরু নিয়ে রাজনীতি করতে হচ্ছে। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো আগামী দিনে ক্লিয়ার হবে। আমি যেভাবে বলতে থাকি নিশ্চয়ই বলতে থাকবো। আজকে ফলতা নিয়ে কথা বলার জন্য এই ভিডিও বানাচ্ছি, এবং আমরা ইতিমধ্যেই বললাম যেটা, যে এই ভিডিও যখন বানাচ্ছি তখন 8 রাউন্ড গণনা শেষ হয়ে গেছে, এবং সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মি উনি 20,000-এর বেশি ভোট পেয়ে গেছেন। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের থেকে অনেকখানি এগিয়ে গেছেন। হ্যাঁ, বিজেপির থেকে অনেকটা পিছিয়ে গেছেন, সেটার কারণও আপনাদেরকে বলেছি। তবে আগামী দিনে যে বামেরা ভরসা যোগাবে, আগামী দিনে যে রাস্তার লড়াইতে বামেরাই থাকবে, আগামী দিনে যে এ রাজ্যের বিরোধী চালিকা শক্তি হিসেবে বামেরাই উঠে আসছে, সেটা বিজেপির এই চুনোপুটি যে সমস্ত চাড্ডিরা আমাকে ফেসবুকে এসে অসভ্য অশ্লীল নোংরা কমেন্ট করে তাদের মাথায় ঢুকবে না আমি জানি। কিন্তু বিজেপির নেতৃত্ব এখন থেকে যে প্রমাদ গুনছেন এই রেজাল্ট দেখার পরে, বিজেপি নেতৃত্ব যে বুঝতে পারছেন যে তাঁদের এ রাজ্যে আধিপত্যের সীমা খুব বেশি নয়, আধিপত্যের দিনক্ষণ যে খুব বেশি নয়, এবং পুরো বিরোধী পরিষদটাই যে বামেদের হাতে চলে গেল, অন্ততপক্ষে আজকে এই ফলতার নির্বাচনের পরে বা ফলতার গণনার পরে সেটা আশা করা যায়। বিজেপির যারা বড় বড় নেতৃত্ব, যারা কেন্দ্রীয় মাথা, যারা রাজ্যের মাথা, তারা এই বিষয়টা বুঝতে পারছেন, তারা এই দেওয়াল লিখনটা পড়তে পারছেন। আর বিজেপির ভোট পার্সেন্টেজ বা বিজেপির আসন সংখ্যা নিয়ে যদি কথা বলি, এরকম বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসতে এর আগে এ দেশ, এ পৃথিবী অনেক দেখেছে। আমরা 71-এ ইন্দিরা গান্ধীকে দেখেছি বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় আসার পরে 77-এ একেবারে ভরাডুবি হতে। আমরা 84-তে রাজীব গান্ধীকে দেখেছি। ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পর থেকে একবারই 400 পারের সরকার হয়েছিল 84-তে, এবং তারপর বোফোর্স কেলেঙ্কারি সামনে আসায় কিভাবে ধপাস করে সেই সরকারটা পড়ে গেছে সেটাও আমরা দেখেছি। আমরা দেখেছি এ রাজ্যের প্রবাদ প্রতিম নেতা বিধানচন্দ্র রায়, তিনি 62-তে মাত্র 900 ভোটে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ ইসমাইলের কাছে মাত্র 900 ভোটে জিতেছিলেন, এবং সেই জেতার জন্য ওনাকে লাইট অফ করে পোস্টাল ব্যালট গুনে
মানে ওইভাবে জিততে হয়েছিল আর কি। তো এই যে ভোটে জেতা, এই যে বিপুল সংখ্যক জনাদেশ, এটার পিছনে সত্যি সত্যি মানুষের সমর্থন কতটা রয়েছে এবং এই মানুষের সমর্থন ঠিক কতদিন থাকবে এটা নির্ভর করে। তাই আগামী দিনে বিরোধী মূল চালিকা শক্তি হিসেবে যে বামেরাই উঠে আসছে, সিপিআইএমই উঠে আসছে, লাল ঝান্ডাই উঠে আসছে, সেটা আজকে এই ফলতার উপনির্বাচনের যে গণনার ফলাফল সেটা থেকে ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে এবং রাউন্ড যত এগোতে থাকবে সেটা আরো বেশি করে পরিষ্কার হবে। বামপন্থাই আদর্শ, বামপন্থাই ভবিষ্যৎ। তাই আগামী দিনে এ রাজ্যের মানুষের সমস্ত ভুল ভ্রান্তি মুছে গিয়ে ভরসা থাকুক শুধুমাত্র লাল ঝান্ডায়।